This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা দুটো সমানেই ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতেই আপনাদেরকে ছবি দেখাবো। ছবি দেখুন, রাজপাট যেতেই শুনশান অভিষেকের বাড়ি, অফিসের সামনের অংশ। অভিষেকের সাতমহলা বাড়ির সামনে নেই কোনো পুলিশ, মানে যেখানে পুলিশ গিজগিজ করতো একজন পুলিশ কর্মীও নেই। কাগুজে বাঘের বাড়ির সামনে পুলিশ কিয়স্কে কোনো উর্দিধারীকে সকাল থেকে দেখা যাচ্ছে না। এতদিনে দখলমুক্ত হরিশ মুখার্জি রোড, হাঁপ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনেও নিরাপত্তা কমেছে। আপনাদেরকে আগে বাড়ির ছবিটা দেখাই। বাড়ির সামনের ছবিটা দেখুন। যারা এখান দিয়ে গেছেন অন্তত 4 দিন 5 দিন আগেও, তারাও দেখেছেন এখানে কি অবস্থা ছিল। বাড়ির সামনে পুলিশে ছয়লাভ, পুলিশ কিয়স্কগুলো রয়েছে, কিন্তু এখন পুলিশ নেই। নিশ্চয় মনে আছে আপনাদের, যদি এই রাস্তার ওপর দিয়ে কোনো রকমভাবে কোনো মিছিল কেউ করতে চাইতো, রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন, পুলিশের তরফ থেকে তাদেরকে সেই সময় কোনো অনুমতি দেওয়া হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন, ওই শান্তিনিকেতনের বাইরে থেকে উঠে গেল নিরাপত্তা। একজনও পুলিশ পাহারায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে সব সময় দেখা যেত একটা পুলিশি প্রহরা, অনেক পুলিশ বসে থাকতেন, পিকেটিং থাকতো। একজনও পুলিশ প্রহরায় নেই। পুলিশ যে পিকেটিংগুলো ছিল সেগুলোতেও পুলিশের কোনো উল্লেখ দেখা যাচ্ছে না। পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তারাও কিন্তু চলে গেলেন। একেবারে ফাঁকা অভিষেক ব্যানার্জির বাড়ির সামনেটা। শুধুমাত্র এই ফাঁকা গার্ডরেল পড়ে রয়েছে 188A শান্তিনিকেতন। সেখানে একজনও পুলিশ কিন্তু আর পাহারায় রইলেন না। নতুন নির্দেশিকা কায়েম হওয়ার পর থেকেই কিন্তু এই পরিবর্তন হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে আর কোনো পুলিশি প্রহরা থাকবে না, উঠে যাবে পিকেটিংও। ক্যামেরা রজতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। এইখানটা কেন, এই জোনটা কেন, এই টোটাল এই এরিয়া মিলে আমার অনুমান অন্তত কয়েক হাজার পুলিশ থাকে। এখন একজন নেই। হ্যাঁ, কালকে রাত্রে কেন্দ্র বাহিনী ছিল, আজকে সকাল থেকে হয়েছে, ঘোষণা হয়েছে তুলে নেওয়ার। কিন্তু পার্সোনাল কটা পুলিশ একটা না দুটো আছে, সেটা বাড়ির ভেতরে আছে। আমার 80 বছর আর 79 বছর বয়স। চিন্তা করি, ও যখন গাড়ি বেরোতে এখানে কেউ রাস্তা পার হতে পারবে না। অন্তত গাড়ি যখন বেরিয়ে না যাও, সব পুলিশ এখানে হাত দেখিয়ে দেবে। এনি এমার্জেন্সি, এনি অ্যাম্বুলেন্স, এনিথিং। আমাদের খুব অসুবিধা হয়েছে। মানে বলা যাবে না, এখন বলতে পারছি, মানে একটা খুব স্বস্তি পেলাম। এলাকাবাসী কি বলছেন শুনলেন? বলছেন এলাকাবাসী যে কোনো এমার্জেন্সি থাকলে অভিষেকের গাড়ি বেরোলে ওখান দিয়ে তারা যেতে পারতেন না। তারা স্বস্তি পেয়েছেন আজকে এই ছবিগুলো দেখে। এ তো বাড়ির ছবি দেখালাম, অফিসের ছবিটা ক্যামাক স্ট্রিট লাইভ দেখাবো। সুমন দেখাবে স্পট থেকে। সুমন, দেখো, পালা বদলের পর এই ছবিগুলোই হয়তো হয়। সত্যি বলতে গেলে এই মুহূর্তে যে ছবি দেখাবো এটা একেবারে এক্সক্লুসিভ ছবি বলা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসের ভেতরের ছবিটা তোমাকে দেখাচ্ছি। এই যে তুমি দেখতে পাচ্ছ মেটাল ডিটেক্টরগুলো, এগুলো সব খুলে নেওয়া হচ্ছে। এই যে পুলিশদের একটা বিশাল দল, তারা ইতিমধ্যেই দোতলায় গেছেন, সেখানে গিয়ে তারা এই মেটাল ডিটেক্টরগুলোকে খুলছেন এবং খুলে কোথায় তোলা হচ্ছে জানো? পুলিশের গাড়িতে। এই দেখো, পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং সব নিয়ে চলে যাওয়া হচ্ছে এখান থেকে। পুলিশের যে বাড়তি নিরাপত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতেন, সেই নিরাপত্তা তিনি আর পাবেন না। ফলস্বরূপ এগুলোকে সব খুলে নেওয়া হচ্ছে। মোট 3টে মেটাল ডিটেক্টর এই অফিসে রয়েছে। সেই পরপর মেটাল ডিটেক্টরগুলোকে, তার সাথে সাথে ব্যাক চেক করার যে যন্ত্র হয়, সেগুলোকে একেবারে তার কেটে সেগুলোকে খুলে বের করে নেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধু রজত যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে এবং আমরা এটা দেখাতে পারছি তার কারণ এই নির্দেশ কায়েম হয়েছে বলে। এর আগে তো এই অফিসে ঢোকাই বারণ ছিল। সাধারণ মানুষ তারা তিতিবিরক্ত। তুমি দেখো যে মেটাল ডিটেক্টর যেগুলোতে ব্যাক চেক করা হয়, সব এগুলো খুলে নেওয়া হচ্ছে এবং খুলে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একটা অন্য ছবি তোমাকে দেখায়। এই দেখো, আবার জিতবে বাংলা। এই যে ট্যাবলোগুলো পর সায় এখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। একজনও যারা নিরাপত্তারক্ষী তাদেরকে আমি এসে দেখতে পাইনি। শুধুমাত্র বেসরকারি সংস্থা যারা নিরাপত্তারক্ষী তারা রয়েছেন। পাশাপাশি আবারও একবার দেখাবো মেটাল ডিটেক্টরগুলোকে, সেগুলোকে কিন্তু সব খুলে ফেলা হচ্ছে এবং দেখো একটা বিরাট টিম এই মুহূর্তে কাজ করছে। নিচে রয়েছেন 3 জন, ওপরে রয়েছেন প্রচুর পুলিশ কর্তা
তার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এগুলো সব খুলে নিচ্ছেন এবং খুলে নিয়ে কিন্তু এইভাবে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়িতে তোলার পর সেগুলোকে কিন্তু নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। যে বাড়তি নিরাপত্তা এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়ে এসছেন, আজকে তার রীতি হচ্ছে, সমাপ্তি হচ্ছে। শুভজিৎ, আমরা ছবি দেখাচ্ছি, দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনের ছবি। এলাকাবাসী অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে যারা থাকেন যে অভিষেকের যখন কনভয় বেরোতো তখন সবকিছু আটকে দেওয়া হতো, কারণ কোনো এমার্জেন্সি থাকলেও সেখানে কোনো কর্ণপাত করা হতো না। আমরা আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, আগের ছবি দেখাচ্ছি এবং এখনকার ছবি দেখাচ্ছি। ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে যে নিরাপত্তার বেষ্টনী থাকতো, অনেকেই বলে থাকেন অতিরিক্ত নিরাপত্তার বেষ্টনী থাকতো, সেই অতিরিক্ত নিরাপত্তার বেষ্টনী সরিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার বেষ্টনী সরিয়ে দেওয়া হয়েছে, রাস্তা কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। যেখানে আমজনতা যেতে পারতো না, যে ফুটপাতে আমজনতা উঠতে পারতেন না, সেই ফুটপাতে আমজনতা উঠতে পারছেন। আপনাদেরকে ছবি দেখাচ্ছি একবার। কনভয় যখন বেরোতো তখন আশেপাশের সব রাস্তা ব্লক করে দেওয়া হতো। এলাকাবাসী বলছেন হাজারো অসুবিধা থাকলেও, হাজারো সমস্যা থাকলেও, কোনো এমার্জেন্সি থাকলেও কোনো কর্ণপাত করা হতো না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় বেরিয়েছে। আজকে এলাকাবাসী ক্যামেরার সামনে বলছেন যে আমরা স্বস্তি পেয়েছি এই নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা উঠে যাওয়ায়। দিল্লির বঙ্গভবনে 42 জন পুলিশ ছিল, 72 জন বসে বসে খেত, আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে, ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো পাবলিককে, বাংলার লোককে ওখানে রুম দেওয়া হতো না, আমাদেরও দেওয়া হতো না। এমপিদের এমএলএদেরকে তাদেরকে লাত মেরে তাড়ানো হয়েছে। আর এখানে কালীঘাটের যে রাস্তা, হরিশ মুখার্জি রোড, এতদিন বন্ধ ছিল, সেটা খুলে গেছে। এরকম পশ্চিমবাংলায় কোনো ব্যারিকেড থাকবে না, কারোর সামনে সব খুলে দেওয়া হবে। এবার দলের এই বিপর্যয়ের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা রবীন্দ্রনাথ ঘোষের। দলের পিলারটাই ভেঙে দিয়েছেন অভিষেক। এই বিস্ফোরক রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কর্পোরেট কালচারই তৃণমূলকে ডুবিয়েছে, সিদ্ধান্তই নিতে পারছিলেন না মমতা, দাবি তৃণমূল নেতার। সুব্রত বক্সির মতো নেতাদের সাইড করে দেওয়া ঠিক হয়নি, নাম করে অভিষেককে আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের। এরকম বিপুল একটা বিপর্যয়, 3 সংখ্যার নিচে নেমে এসছে তৃণমূলের আসন, কেন হলো? দল যেদিন থেকে সাধারণ মানুষের সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলেছে, এই যে কর্পোরেট সিস্টেম, এটা তো বাঙালির রাজ্য, এটা সাধারণ মানুষ মেনে নেয়নি। আমার কেন যেন মনে হচ্ছিল যে রাজ্য পর্যায়ে দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা দিদি, একদিকে দিদি আর একদিকে অভিষেক। এবং অভিষেক সবসময়ই তার নিজের সিদ্ধান্তটাই বহাল করার জন্য দিদির উপরও প্রেশার ক্রিয়েট করতেন বলে আমার ধারণা, যার কারণে দিদি তার নিজের যে স্বাভাবিক সিদ্ধান্তগুলো তিনি নিতে পারতেন না। দিদির সিদ্ধান্তগুলো যদি মানা হতো তাহলে দল হয়তো আজও ক্ষমতায় থাকতো, কিন্তু অভিষেক তার অতটা ম্যাচুরিটি আসেনি বাংলার সম্বন্ধে, বাংলার যে মানুষের ভাবনা ও হয়তো বুঝেই উঠতে পারেননি। কর্পোরেট স্টাইলেও করতে গিয়ে পুরোটাই একদম তছনছ করে দিল। সারা রাজ্যে প্রায় 90% যারা জেলা, ব্লক, বিভিন্ন জায়গায় ক্ষমতা দখল করে রয়েছেন, তারা তো তৃণমূলটা করেই নি। আসার মূল কারণটাই হচ্ছে সুযোগটা গ্রহণ করা, ক্ষমতাটা ভোগ করা। এই যে উদয়ন গুহ কখন আসলেন? 16 সালে। হিপ্পি কখন আসলেন? 2019 সালেরও পরে। এসেই এরা একটা সিন্ডিকেট করলেন। অন্য যারা তৃণমূল কংগ্রেসটা করেছে তারা কিন্তু ওই ইয়ের মধ্যে থাকতে পারলেন না, গণ্ডিতে থাকতে পারলেন না। এই মুহূর্তে দলের যা পরিস্থিতি, দল টিকবে? খোল নালচে পাল্টাতে হবে। যে সমস্ত পরিযায়ীরা এসে দলের ক্ষমতা দখল করে রয়েছে,
এগুলোকে ঝেঁটিয়ে তাড়াতে হবে। সুব্রত বক্সির মতো লোককে কর্নার করে রাখা হয়েছে, এবার তাকে কোনো নির্বাচনী প্রচারেও দেখা যায়নি। এইগুলোও কিন্তু একটা বিরাট মাইনাস পয়েন্ট। দিদি পুরনো কর্মীদের এখনও ভালোবাসেন, কিন্তু এই নানা বাধ্যবাধকতার কারণে তিনি তার নিজের সিদ্ধান্ত ঠিক থাকতে পারেননি। এই যে প্রায় 150-রও বেশি প্রার্থী রাজ্যে পরিবর্তন করা হয়েছে, এবং তার পরিবর্তে কারা এসছে? যারা এসছে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছে তার জন্মই হয়নি তাদের। এই যে পরাজয়, এই পরাজয়ে আপনি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কাকে বেশি দায়ী করবেন? দেখুন, পরাজয় দায় দায়িত্ব সবাইকে নিতে হবে, কারণ একা তো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্তটা দুজনেই নিয়েছে, বা আরও বেশ কিছু লোক আছে যারা এই সিদ্ধান্তের সাথে ছিল। আর বেশিরভাগ লোকই দিদির সামনে সত্যি কথাটা বলতে পারেনি। দিদি বা অভিষেক যা বলেছে ওটা হু 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 করেছে। এই হু হু করে করতে করতেই সত্যি কথাটা বলতে না পারার কারণেই ধীরে 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 যে ক্ষোভগুলো জন্ম নিয়েছে দলে, সংগঠনে, সাধারণ মানুষের মনে, সেটাই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গেল। দেখুন, রবীন্দ্রনাথ তো ক্ষোভ উগরে দিয়েছেন, কিন্তু তিনি শুধু একাই নন। এবার চিরঞ্জিত চক্রবর্তী বলছেন জনতা সব খারাপের হিসেব রেখেছিল, ফুঁ দিয়ে জমে থাকা ধুলো উড়িয়ে দিয়েছে। হারের পর বিস্ফোরক চিরঞ্জিত চক্রবর্তী, শুনুন তার বক্তব্য। জনতা সব বোঝে, এই যে ব্যাপারটা সেটা হয়তো ভুলে যায়, যারা সরকার চালায় তারা ভুলে যায় বা পার্টি ভুলে যায়। সব হিসেব রেখেছে, তার কাছে খাতা আছে, টুকটুক টুক নোট নেয়, নিয়ে খাতা ভর্তি করে, ভালো খারাপ সব লিখেছে। যেমন মা সব জানেন তেমন জনতাও সব জানে। আমরা হয়তো ট্রিক করে চালাকি করে বেরিয়ে যাই, কিন্তু সেটা টেম্পোরারি। সত্য সত্যই থাকে, সেখানেই দাঁড়িয়ে থাকে সত্য, সে কিন্তু নড়ে না। খালি ওপরে একটু ধুলো টুলো পড়ে যায়, কোনো একটা সময় ফু দিয়ে উড়িয়ে দেয়, চকচকে সত্যটা বেরিয়ে আসে। কিছু কিছু নেগেটিভিটি জমতে আরম্ভ করলো। মনে হলো আমরা যে আদর্শের মধ্যে এসেছিলাম, যেটা করতে চাইছিলাম, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের অন্তত সততা, অন্তত কাটমানিয়ে না নেওয়া, অন্তত ভদ্রভাবে থাকা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্যে ভাবা, যে ল্যাডের টাকাটা আমরা পাই এমএলএ হিসেবে, সেই টাকাটা 60 লাখ টাকার মতো আমরা পেতাম, সেটা মানুষের উপকারে, মানুষেরই টাকা, মানুষের উপকারে আবার ঠিক মতো ব্যয় করা, তা থেকে কোনো শেয়ার না নেওয়া, এই যে কাজগুলো, এইগুলো ঠিক হচ্ছিল না। এখানে গোলমাল হচ্ছিল। পরপর আসছিল, পার্কস্ট্রিট এলো, কামদুনি এলো, তারপরে ছাত্রদের সঙ্গে যে এলো, আরজি কর এলো, এই পরপর জায়গাগুলো তো কোনোটাতেই আমার মনে হচ্ছিল এর ভেতরে ঠিকমতো অ্যাড্রেস করা হচ্ছে না, মানুষকে ঠিকমতো সার্ভিস দেওয়া হচ্ছে না। এদিকে ভোটে তৃণমূলের ভরাডুবির পর বিস্ফোরক মন্তব্য দলেরই যুব নেতা। তৃণমূলের ভরাডুবির জন্য একমাত্র দায়ী অভিষেক। বিস্ফোরক কোহিনুর মজুমদার। তৃণমূলে কর্পোরেট একনায়কতন্ত্র চলছিল। অভিষেকের কেরানিরা 25 বছরে পার্টি কর্মীকেও তাড়িয়ে দিত। ব্রাত্য বসু, ববি হাকিমদের সরিয়েছিল অভিষেকই, দাবি করছেন কোহিনুর। আরজি করার সময়, ভালো করে শুনবেন বিস্ফোরক দাবি, আরজি করার সময় সরকার ফেলে দিতে চেয়েছিল অভিষেক। তুলোধনা তৃণমূলের যুব নেতার। এইভাবে হেরে যাওয়া মানে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৃণমূল কংগ্রেসের, এর জন্য কে দায়ী? এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, ওয়ান, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। দলটাকে শুধুমাত্র একনায়কতন্ত্র না, একটা কর্পোরেট একনায়কতন্ত্রে নিয়ে চলে গেল। যে দল গ্রাসরুটের সঙ্গে মিশে যাওয়ার কথা, সেই দলটাকে নিয়ে চলে গেল ক্যামাক স্ট্রিটের 6 তলা আর 7 তলা। আপনি ভাবুন যে 98 সাল থেকে কেউ তৃণমূল করে, মার খেয়েছে, ধর খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তাকে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে অভিষেক ব্যানার্জির পিএর সঙ্গে দেখা করার জন্য। তারপর রাত্রি 9টার সময় কোনো এক পুলিশকর্মী এসে বলছে আজকে আর দেখা হবে না, আপনি চলে যান। পূর্ব বর্ধমান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেখতেন অরূপ বিশ্বাস, আজকে কী রেজাল্ট দাঁড়ালো। দেখতো ববি হাকিম, দেখতো মুর্শিদাবাদ, আছে কী রেজাল্ট দাঁড়ালো। ববি হাকিম দেখতো বীরভূম, কী রেজাল্ট দাঁড়ালো। ববি হাকিম দেখতো আপনার হুগলি, কী রেজাল্ট দাঁড়ালো। বক্সিদার কাছে গেছিলাম, বলছে তো রাবার স্ট্যাম্প পার্টি হয়ে গেছে, আমি রাজ্য সভাপতি। এই যে জেলা কমিটি হলো, ব্লক সভাপতি হলো, আমি কিচ্ছু জানি না কে হয়েছে। বিশ্বের যত ফেরেববাজ
দেখবেন অভিষেক ব্যানার্জির খুব কাছে। তৃণমূল কর্মীরা জানেন না যে আইপ্যাক টাকা নিচ্ছে, আপনারা জানেন না যে আইপ্যাকটা সবাই জানিচ্ছে, ওপেন সিক্রেট। ব্রাত্য বসুরা হাওয়ায় হেরে গেল। এই ব্রাত্য বসুকে কম হেকেল করেছে, অরূপ বিশ্বাসকে কম হেকেল করেছে, ববি হাকিমকে কম সাইডলাইন করার চেষ্টা করেছে। আরজি করে ঘটনা ঘটেছে, সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমি এখনো বলছি। কিন্তু ওয়েন দি পার্টি ইজ ইন ক্রাইসিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? হি ওয়াজ ডুইং সাবোটাজ। যত লোক সেদিন আরজি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে চেয়েছিল, তার পেছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ জানে না, এটা সবাই অস্বীকার করতে পারবে, কেউ অস্বীকার করতে পারবে না। এই একা রবি ঘোষ বা কোহিনুর মজুমদার নয়, তৃণমূলের হারে অভিষেকের মতন ভুইফোন নেতাদের নিশানা বিকাশ রায় চৌধুরীর। অযাচিত জ্ঞান দেওয়ার জন্য আইপ্যাককে তুলোধনা করেছেন সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তৃণমূলে হারার পেছনে যারা হঠাৎ করে নেতা হয়েছিল, গজিয়ে উঠেছিল, এবং যারা কর্পোরেট বানিয়েছিল, যারা বাংলার বাইরে থেকে কিছু মানুষকে ধরে নিয়ে এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছিল, বাংলার সংগঠন সম্বন্ধে যাদের কোনো ধ্যান নেই, ধারণা নেই, সেই সকল মানুষগুলো আমাদেরকে শাসন করছিল। যাদের অনেস্টি আছে, যাদের মানুষের প্রতি ভালোবাসা আছে, মানুষ যাদের প্রতি আস্থা রাখে, আজকে সেই লোকগুলোকে সরিয়ে দেওয়া হলো। তার প্রতিফলন হয়েছে এটা। তাই যারা হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা, যারা হঠাৎ করে মমতা ব্যানার্জির ত্যাগ আছে, কিন্তু আত্ম সাজানো বাগানে কেউ এসে বলছে আমি ফুলের এই বাগানটা আমার, এটা তো হয় না। আইপ্যাক তারা নেতাদের কাছে গিয়ে যাকে যেমন পেরেছে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। সুযোগ সুবিধা আমাদের কাছে পাইনি, আর ওদের রিপোর্টের ওপরেই আমাদের ভবিষ্যৎ নেতাদের নির্ভর করছিল। তোরাই কেয়ার করেছি বিভিন্ন দুর্নীতিপরায়ণ নেতাদের দল থেকে তারই আগেই, তাহলে মানুষের আস্থা বিশ্বাস থাকবে। সেই দলগুলো এসে সুযোগ সুবিধা নিয়েছে, করেছে, বদনামের ভাগিদার হয়েছে তৃণমূল কংগ্রেস। তার প্রতিফলন মানুষ আস্থা রেখেছে, মানুষ বয়কট করেছে। দেখুন, রাজ্যে গণেশ ওল্টাতেই অভিষেককে মনিরুলের বান। অভিষেকের দর্প চূর্ণ করেছে বাংলার জনতা। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের চাকর বাকর ভাবতেন অভিষেক, নিজেকে রাজা ভাবতেন অভিষেক। অধ্যত্ত চরমে পৌঁছেছিল। ক্ষোভ উগরে দিলেন ফারাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বাংলাতে অধ্যত্ত অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি, কারণ উনি এমপি, এমএলএ, মন্ত্রীদের চাকর মনে করতেন। ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি, ওর কর্মচারীর সঙ্গে দেখা করেছি। ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিষেকের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধুলিসাৎ হলো। আরে একই সুরে অভিষেককে তুলোধনা তৃণমূলের বিদ্রোহীদের। অভিষেকের কর্পোরেট কালচারকে চাঁচা ছোলা আক্রমণ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিলে তিলে দলকে শেষ করেছেন অভিষেক। নিজের স্বার্থে স্বেচ্ছাচারিতা চালিয়ে গেছেন অভিষেক। স্বৈরাচারী অভিষেককে নিয়ে বহুবার মমতাকে অভিযোগ, সব জানলেও নিরুপায় ছিলেন মমতা, দাবি কৃষ্ণেন্দু। দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি, দল একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। মানে তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই, মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতা দি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, যা খুশি তাই করেছে।
দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। এদিকে রাজ্যে পরিবর্তনের পরেই খাদ্য ভবনে পড়ল চোর পোস্টারে খাদ্য সচিব পারভেজ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় খাদ্য সচিবকে গ্রেপ্তারের দাবি খাদ্য ভবনের কর্মীদেরই। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, খাদ্য ভবনের ভেতরের ছবি, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। সরকারি দপ্তরের ভেতরে সচিবের বিরুদ্ধে পোস্টার। খাদ্য ভবনের গেট, এই খাদ্য ভবনের গেটেই এখানে ব্যানার পোস্টার দেওয়া হয়েছে এবং সেই ব্যানার পোস্টারে লেখা আছে রেশন দুর্নীতির পাণ্ডাকে পারভেজ সিদ্দিকী আবারকে। রেশন কেলেঙ্কারি নিয়ে নানা লেখা, নানা অভিযোগ নিয়ে ব্যানার পোস্টার সেখান কিন্তু লাগানো হয়েছে, অর্থাৎ খাদ্য ভবনের গেটে এইভাবেই ব্যানার পোস্টার লাগানো হয়েছে। কর্মচারী এবং অফিসারদের মহলে ক্ষোভ রয়েছে। উনি দীর্ঘ 6 বছর ধরে এই দপ্তরে রয়েছেন। হ্যাঁ, জেনারেলি তো 3-4 বছরই থাকেন, কিন্তু 6 বছরের ওপর উনি এখানে রয়েছেন, জানি না কেন রয়েছেন। তবে ওনার নামে মাঝে মধ্যেই শোনা যায় যে রেশন কেলেঙ্কারির খবর ইত্যাদি বিভিন্ন রয়েছে। কর্মচারীদের ক্ষোভ আছে ওনার এগেনস্টে। তবে আমরা অফিসার্সদের তরফ থেকে আমরা এটাকে সমর্থন করি না এরকম পোস্টার ফেলা। তো তদন্ত হলে আমার মনে হয় সঠিক তথ্য উঠে আসবে। যদি যথাযথ তদন্ত হয় তাহলে উঠে আসবে প্রকৃত ঘটনা। খাদ্য ভবনের গেটে এই যে ব্যানার পোস্টার লাগানো হয়েছে, ভেতরে যারা কর্মীরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন তারা বলছে দুর্নীতি যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের সঠিক তদন্ত করা হোক। ক্যামেরায় গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়ালেন সুজিত বসু, রথীন ঘোষ। ইডির তলবে সাড়া দিলেন না রাজ্যের প্রাক্তন 2 মন্ত্রী। ভোট পরবর্তী হিংসা সামলাতে ব্যস্ত, ইডি হাজিরা এড়িয়ে মন্তব্য সুজিত বসুর। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, ডিটেল দাও। দেখো, আজকে চতুর্থবারের জন্য প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ইডি তলব করেছিল পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায়, কিন্তু দুজনই আজকে হাজিরা এড়িয়েছেন। দুজনের দুটি পৃথক কারণ তাদের তরফ থেকে জানানো হয়েছে। সুজিত বসু জানিয়েছেন যে তার এলাকায়, অর্থাৎ যে এলাকায় তিনি হেরেছেন সেই এলাকায় ভোট পরবর্তী হিংসা চলছে। সে ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের সামলাতে তিনি ব্যস্ত বা তাদের সুরক্ষা দিতে তিনি ব্যস্ত, তাই তিনি হাজিরা দিতে পারবেন না। অন্যদিকে রথীন ঘোষ জানিয়েছেন যে তিনি নিজের বাথরুমে পাশ পিছলে পড়ে গিয়ে জখম হয়েছেন, তাই তিনি হাজিরা দিতে পারবেন না, মেডিকেল ডকুমেন্ট পাঠাবেন বলেছেন। যদিও এখনো পর্যন্ত ইডি দপ্তরে তিনি কোনো মেডিকেল ডকুমেন্ট, তিনি যে পড়ে গিয়েছেন তার সপক্ষে কোনো ডাক্তারি নথি তিনি পাঠাতে পারেননি। ফলে দুজনই হাজিরা এড়ালেন। এক্ষেত্রে তাদের হাজিরা এড়াতে যে যুক্তি বা কারণ তারা দেখিয়েছে, সেই কারণে আদৌ ইডি সন্তুষ্ট হবে কিনা সেটাই দেখার। তারা বিকেল পর্যন্ত অপেক্ষা করবে। তার পরবর্তীতে তাদের আবার পরবর্তী ভাবনা যে তাদেরকে আবার তলব করা হবে নাকি কোনো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার কারণ একবার মাত্র হাজিরা দিয়েছেন, প্রত্যেকবারই তারা হাজিরা এড়িয়েছেন। এর আগে নির্বাচনী প্রচার এবং নির্বাচনী কাজে ব্যস্ততার কথা বলে তারা হাজিরা এড়িয়েছেন। এখন সেই ব্যস্ততার বদলে অন্য কথা তাদের মুখে শোনা যাচ্ছে। ফলে তারা উদ্দেশ্যপ্রণীতভাবে হাজিরা এড়াচ্ছেন কিনা সেটা এখন ইডি খতিয়ে দেখার চেষ্টা করছে। সেক্ষেত্রে পরবর্তী কি ভাবনা বা পরবর্তী কি পদক্ষেপ নেয় ইডি সেটা দেখার। ধন্যবাদ। ভোটে ভরাডুবির পর এবার তৃণমূলে বিরোধী হওয়ার তোড়জোড়। এখনো মুখ্যমন্ত্রী গদি আঁকড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা বাছাইয়ে তৃণমূল। ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি সৌরভের থেকে। সৌরভ। হ্যাঁ তন্নিষ্ঠা, দেখো বিকেল 4টের সময় আজকে যে বিধায়করা জয়ী হয়েছেন তার এইসব বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে, এবং মনে করা হচ্ছে যে এই বৈঠক থেকেই আগামী দিনে বিরোধী দলনেতা বাছার প্রক্রিয়া এবং দলের মুখ্য সচেতক বাছার প্রক্রিয়া হবে, এবং আজই নাম ঘোষণা হবে কে হতে চলেছেন বিরোধী দলনেতা। গতকালই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি পদত্যাগ পত্র জমা দেবেন না, কারণ তিনি হারেননি। কিন্তু অঙ্কের নিয়মে অবশ্যই তৃণমূল কংগ্রেস হেরেছে, এবং সেই জায়গা থেকে বিধানসভায় বিরোধী দলের রীতিনীতি মেনে বিরোধী দলনেতা মুখ্য সচেতক কারা হবেন সেই প্রস্তুতির কাজ কিন্তু শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বেশ নজর রাখো সৌরভ, আপাতত তোমায় ধন্যবাদ। আর
যে কথা সৌরভ জানাচ্ছিল, হেরেও আজব যুক্তি দিয়ে চেয়ার আঁকড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করবেন না বলে গতকাল কি বলেছিলেন শোনা যাক। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি আপনারা শুনলেন। আচ্ছা, কিভাবে দেখছেন সাধারণ মানুষ, চলুন শোনা যাক। মমতা হারাটাও ঠিক, মেনে নেওয়াটাই ঠিক। হেরে গেছে যখন, গায়ের জোরে কিছু হয় না। গায়ের জোরে কোনো কিছু হয় না। জনগণের রায় মাথা নত করে মেনে নিয়ে ওনাকে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ করে সসম্মানে ওনার জায়গায়, ওনাকে বিরোধী দলের জায়গায় ফিরে যাওয়া। সে এখন নিজে ঘাট ধাক্কা খাওয়ার জন্য যদি ওরম করে তাহলে তো কিছু বলার নেই, তাই না? ও এখন ঘাট ধাক্কা খাওয়ার জন্য তো বসে আছে। এবার ঘাট ধাক্কা দিক সবাই, তারপরে বেরোবে। এটা তো একটা বাছপানা হয়ে যাচ্ছে, মানে ছেলে মানুষই হয়ে যাচ্ছে। জনগণের মতটা মেনে নেওয়াটা উচিত ওনার। এগুলো হচ্ছে পাগলামো করার জন্য, এগুলো হচ্ছে কোনো সংবিধানের নিয়মই নেই। আপনাদের প্রত্যেকটা এমএলএকে বলুন যে আমরা যারা জিতেছি তারাও মনে করি চুরি হয়েছে, তাই আমরাও মানছি না। যারা হেরেছে তারাও বলুক আমাদের পরাজয় মানছি না, কারণ চুরি হয়েছে। শুধু আপনি একা মেনে কি করবেন? এটা নাটক করা ছাড়া কিছু নয়। কারণ আপনাকে দিয়ে আপনি আইনত তো পারেন না, কোর্টে চলে যান। আপনি বড় লয়ার, সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করেছেন, একবার কোর্টে গিয়ে দাঁড়ান, আপনার পক্ষে সওয়াল করুন, বিচারক শুনুক, তবে না, নাহলে এই নাটক করার কোনো মানে হয় না। বাংলায় পালাবদল, নতুন সরকার গঠনের তৎপরতা। লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সিইও। রাজ্যপালকে গেজেট নোটিফিকেশন দিতে অফিসারদের নিয়ে লোকভবনে সিইও। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্য সচিবও। এবার নতুন সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল। ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেটস। এটা আছে ফর 3 সিটস। পার্টা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। রাজ্যপাল স্যার যেটা আছেন উনি বললেন কি এটা রেকর্ড পিসফুল ইলেকশন হয়েছে, অ্যান্ড ইলেকশন কমিশন, সিইও অফিস, যত লোক ইলেকশন সঙ্গে যুক্ত আছেন সবাইকে উনি কংগ্রেচুলেট করলেন। বললেন কি এখন যে আছে পশ্চিমবঙ্গে মানুষ যেরকম ইলেকশন চেয়েছিল ওরকম হলো। পশ্চিমবঙ্গ মানুষ যেটা এখন ইনশিওর করবেন ফিউচারে এইরকম ইলেকশন হবে। এদিকে তৃণমূলের গদি ওল্টাতেই পদ ছাড়ার হিড়িক প্রাক্তন আমলাদের। মমতা চেয়ার আঁকড়ে থাকলেও পদ ছাড়লেন অনুগামী প্রাক্তন আমলারা। লাইন দিয়ে ইস্তফা আলাপন হরিকৃষ্ণ মনোজদের। অবসর নিয়েও সরকারি সুবিধা ভোগ মমতার আস্থাভাজনদের। উপদেষ্টার পদ ছাড়লেন আলাপন হরিকৃষ্ণ মনোজ। দেখুন, ক্ষমতা গেছে তারপরেও গুন্ডাগিরি থামছে না তৃণমূলের। ঘুটিয়ারি শরীফে তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের নেতৃত্বে পুলিশের ওপরে হামলা চালানো হয়। পুলিশকে বেধড়ক মারধর করা হয়। গাড়ি ভাঙচুর তৃণমূল নেত্রীর গুন্ডা বাহিনীর। পুলিশ পিটিয়ে গ্রেপ্তার তৃণমূল নেত্রী। আপনাদেরকে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা। ক্ষমতা চলে গেছে কিন্তু তারপরেও ঘুটিয়ারি শরীফে সেখানে তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে পুলিশ। পঞ্চায়েত সমিতির সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা। কিন্তু কেন হামলা? দেবব্রতর কাছ থেকে ডিটেল নেব। দেবব্রত, দেখো, আজ সকাল 10টার সময় ঘুটিয়ার শরীফে নারায়ণতলা অঞ্চলে এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, প্রাক্তন সদস্য বেবি, তার নাম বেবি নামে তিনি এলাকায় পরিচিত। তার নেতৃত্বে বিশাল বাহিনী একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপির পতাকা লাগাতে আসে। আর তাই নিয়ে ঘটনায় কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
এবং এরপরে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের পদস্থ কর্মচারীরা এখানে আসেন এবং এই ঘটনায় ঘুটিয়াশুড়ি ফাঁড়ির একজন এসআই নাম ধনঞ্জয় মুখার্জি তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে বর্তমানে তাকে ভর্তি করা হয়েছে। এলাকায় যথেষ্ট থমথমে এবং আমার পিছনে ঠিক এখনো পর্যন্ত কিন্তু বিশাল কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু রুট মার্চ করছেন এরিয়ায় এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 20 জনের বেশি এখানকার লোকাল স্থানীয় যারা দুষ্কৃতা থেকে কিন্তু গ্রেপ্তার করেছে ঘুটিয়াশুড়ি ফাঁড়ি এবং ক্যানিং মহকুমা পুলিশ প্রশাসন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত এখানে কিন্তু বর্তমান বারাইপুর পুলিশ জেলার যিনি এসপি তিনি এখানে উপস্থিত আছেন এবং অ্যাডিশনাল এসপি তিনিও উপস্থিত আছেন এবং ঘুটিয়াশুড়ি ফাঁড়ির ওসি এবং জীবনতলা থানার ওসি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং এরিয়া এই মুহূর্তে যথেষ্ট থমথমে এবং উত্তেজনাপূর্ণ রয়েছে। দেখো দেবব্রত, ন্যাজাটেও আমরা একই ছবি দেখেছিলাম, সেখানেও পুলিশকে শাহজাহান বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয়েছে, ঘুটিয়ারি শরীফেও তাই। একবার ঘুটিয়ারি শরীফের এই পলিটিক্যাল ইকুয়েশনটা জানতে চাইবো, এখানে কি তৃণমূল শক্তিশালী ছিল, মানুষ ভোট দেয়নি, সেখান থেকে কি তৃণমূল হেরেছে, সেই ফ্রাস্ট্রেশনে করছে? দেখো এখানে একটা তৃণমূলের এখানে দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব ছিল, একটা নব এবং একটা প্রাচীন যে দ্বন্দ্বটা সেটা কিন্তু একটা আদি তৃণমূল এবং নবীন তৃণমূলের দ্বন্দ্ব ছিল, কিন্তু বর্তমানে যে অঞ্চলে এখানে ঘটেছে সেটা কিন্তু তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। কারণ এখানে পরেশরাম দাস ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু বিপুল ভোটে কিন্তু এখানে জয়লাভ করেছে। তার সত্ত্বেও কিন্তু তৃণমূলের যিনি বহিষ্কৃত, তিনি হচ্ছেন বেবি নামে পরিচিত, তিনি প্রাক্তন তৃণমূল কর্তৃ, তিনি কিন্তু তার নেতৃত্বে বিশাল বাহিনী তারা কিন্তু আজকে তৃণমূলের একটা নজর রাখো। দলের ভরাডুবির পরেও বেপরোয়া প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাস্তায় নেমে বিজেপিকে দেখে নেওয়ার হুমকি বোলপুরের জয়ী তৃণমূল প্রার্থী। দেখুন, আমরা এখনো শেষ হয়ে যাইনি, আমরা প্রায় 80টা সিট নিয়ে আছি, তাই আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে শান্তির বাংলা প্রতিষ্ঠা করবেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বারে বারে বলে গেছেন নানা জনসভায়, সেই শান্তির বাংলা প্রতিষ্ঠা করুন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু অশান্তির বাংলা প্রতিষ্ঠা করতে গেলে সহযোগিতা পাবেন না, আমরাও কিন্তু রাস্তায় নামবো, সে বার্তাটা দিতেছি। আমরা আশা রাখবো যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি প্রথমেই এই যে ভোট পরবর্তী হিংসার সুষ্ঠু বিচার করবেন এবং যারা এই দোষী প্রমাণিত হবেন তাদের সঠিক শাস্তি দেবেন। শুনলেন চন্দ্রনাথ সিনহার বক্তব্য, শুনলেন দলের ভরাডুবি হয়েছে, বলা যেতে পারে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছে, তারপরেও রাস্তায় নেমে বিজেপিকে দেখে নেওয়া হবে এই হুমকি দিচ্ছেন বোলপুরের জয়ী তৃণমূল প্রার্থী। তারা বলছেন তারা তো 80টা সিটে রয়েছে। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, দলের ভরাডুবি হয়েছে কিন্তু প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বলছেন রাস্তায় নেমে বিজেপিকে দেখে নেবেন, এই হুমকি দিচ্ছেন তিনি। দেখুন, তৃণমূল একটি রক্তপিপাসু সংগঠন, এরা এই ধরনের সহিংস প্ররোচনা দিতে চাইছে যাতে কিনা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং পশ্চিমবঙ্গকে আমরা খুব তাড়াতাড়ি প্রথম 3 রাজ্যের মধ্যে নিয়ে আসতে পারি প্রথম সারির উন্নয়নের নিরিখে, সেটার চেষ্টা করছি। সেটা যাতে বানচাল হয় তারই জন্য এরা এখন উঠে পড়ে লেগেছে, পোড়ামাটি নীতি নিয়েছে, মানুষ এদের সঙ্গে নেই এবং মানুষের ভদ্রতাকে এরা যদি দুর্বলতা মনে করে তাহলে কিন্তু সমস্যা হবে, ওনাদেরও হবে এবং যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদেরও আরো হবে, কেননা গণপ্রতিরোধ করে উঠবে, তখন মুশকিল হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসে রাজ্যবাসীকে শান্তির বার্তা শুভেন্দু অধিকারী। তৃণমূল অনেক অত্যাচার করলেও কেউ আইন হাতে তুলে নেবেন না। বিজেপির সরকার প্রতিটি মামলার ফাইল খুলে ফের ব্যবস্থা নেবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আশ্বাস শুভেন্দু। আমি আপনাদের ঋণ শোধ করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমি বলবো হাতে আইন কেউ নেবেন না। বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে।
এবং আমরা ব্যবস্থা নেব। আমি 11 পরিবর্তনে ছিলাম, আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3 দিন আর বিজয় মিছিল করবেন না। রাজ্যবাসী যে আস্থা রেখেছেন তার মর্যাদা দিতে হবে। বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না, হিংসা রুখতে পথে নামবো, সাফ কথা শ্রমিক ভট্টাচার্যের। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যারা নিজেদের রক্তঘাম দিয়ে বিজেপি তৈরি করেছে, 80-90 সাল তারিখ থেকে যখন বিজেপির কিছু ছিল না, তাদের রক্ত দিয়ে বিজেপি তৈরি। এই পার্টির তৃণমূলীকরণ আমরা করতে দেবো না। যার যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমি কালকেও ডিজিকে বলেছি, সিপিকে বলেছি যে র্যাম্প্যান্ট লাঠিচার্জ করুন। কারা এরা? মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, গায়ে গেরুয়া আবির হয়, নির্বাচনের পরে হয়, কিন্তু যে শরীরী ভাষা, যে ভাষা, যে উচ্চারণ, এটা তো আমাদের লোক নয়, সর্বনাশ হয়ে যাবে। আজকে রাজ্যবাসী আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আর এইগুলো আমরা চলবে, এটা হবে না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাব। তৃণমূলের প্রভাব খাটিয়েও গ্রেপ্তারি এড়িয়েও শেষ রক্ষা হলো না। রাজ্যে পালাবদল হতেই দাবাং পুলিশ। অস্ত্র আইনে গ্রেপ্তার পূজালীর তৃণমূল কাউন্সিলর। কথা বলবো জানবার ডিটেলসে সত্যজিতের দিকে। সত্যজিৎ, দেখো, আমরা যতটুকু জানতে পারছি যে একাধিক জায়গায় এই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীতেই সেই ঘটনাকে সামনে রেখে পুলিশ কার্যত যে কজনের নাম পাচ্ছিল তাদের অনুসন্ধানে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরেই তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তুমি জানো যে ভোট পরবর্তী হিংসার পরবর্তীতে বেশ সঙ্গে থাকো সত্যজিৎ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, তৃণমূলের প্রভাব খাটানো হলো, তারপরে গ্রেপ্তারি এড়িয়েও শেষ রক্ষা হলো না। রাজ্যে পালাবদলের অপেক্ষা ছিল, তারপরেই দাবাং পুলিশ। অস্ত্র আইনে গ্রেপ্তার পূজালীর তৃণমূল কাউন্সিলর। অস্ত্র আইন ধারায় মামলা রুজু। 2025-এ 21শে সেপ্টেম্বর বিমানে ওঠার সময় লাগেজ স্ক্যানারে অস্ত্র ধরা পড়ে। ব্যাগে তল্লাশি চালিয়ে 6 রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার হয়েছিল। দলের প্রভাব খাটিয়ে গ্রেপ্তারি এড়িয়েছিল এই কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম। গতকাল ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, শুধুমাত্র পালা বদলের কি অপেক্ষা ছিল, তারপরেই পুলিশ তার অ্যাকশনে? একদমই দেখো, শুধুমাত্র পালা বদলের পর পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে আম নাগরিকরা। মূলত অস্ত্র আইনে গ্রেপ্তার করা হলো এই দক্ষিণ 24 পরগনা পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে, এবং অস্ত্র আইন মামলায় রুজু করে আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাই কিন্তু খবর। এবং তোমাকে জানিয়ে রাখি যে 2025 সালে 21শে সেপ্টেম্বর যে ইন্ডিগোর বিমানে করে মুম্বাইয়ে যাওয়ার জন্য যে লাগেজ স্ক্রিনিং, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে লাগেজ স্ক্রিনিং করার সময় আচমকাই ব্যাগে কিন্তু ধাতব বস্তু পরিলক্ষিত হয় এবং ব্যাগে তল্লাশি চালিয়ে 1-2 রাউন্ড নয় 6 রাউন্ড 7.65 কার্তুজ এবং ম্যাগাজিন উদ্ধার হয়েছিল। তবে সেই সময় তিনি তৃণমূলের কাউন্সিলর হওয়ায় তার চোখ রাঙানি এবং প্রভাব খাটিয়ে সেই সময় রক্ষা পেয়েছিল। বোঝা গেছে সিচুয়েশনটা। আপাতত তোমায় ধন্যবাদ। এদিকে পালা বদলের পরই জেলায় জেলায় ধরপাকড় পুলিশের। পুরনো মামলায় গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ নেতা। ধৃত বিশ্বনাথ নস্কর নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মারধর, গুলি চালানোর অভিযোগ রয়েছে বিশ্বনাথের বিরুদ্ধে। আপনাদেরকে বলছিলাম না, ক্ষমতা হারিয়েও গুন্ডামি শাহজাহান বাহিনীর নেজাটে হামলার ঘটনায় গ্রেপ্তার 4 জন।
নেজাটে হামলার ঘটনা, সেখানে 4 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। কারা তারা, কি পরিচয়, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? নূর আলম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। নূর, ডিটেল দাও। শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখি, গতকাল গভীর রাতে কিন্তু এই ঘটনা ঘটে। নেজার থানার পুলিশ আধিকারিক যখন তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বাড়ি ভাঙার যে সংঘর্ষের অভিযোগ উঠেছে, তখনই কিন্তু দুপক্ষের মধ্যে গন্ডগোল অশান্তি হয়। তখন কিন্তু নেজার থানার আধিকারিক যিনি ওসি, তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে। তারপর কিন্তু দুষ্কৃতীরা কিন্তু নেজার থানার ওসিকে লক্ষ্য করে গুলি চালায় এবং একজন মহিলা কনস্টেবল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছে। সকাল থেকে আমরা যথেষ্ট উত্তেজনার পরিবেশ ছিল গোটা এলাকা জুড়ে। আমরা কিন্তু সেই ছবি বারবার কিন্তু TV9 বাংলা দর্শকদের দেখিয়েছিলাম। পুলিশ তারপরে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 4 জনের রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে, কিন্তু এলাকায় একটা যথেষ্ট চাপ উত্তেজনা কাজ করছে। সন্দেশখালীতে শেখ শাহজাহান যখন ছিল তখনই কিন্তু দাপাদাপি ছিল গোটা এলাকা জুড়ে, এমনটাই সন্দেশখালীর সাধারণ মানুষ জানাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, এমনকি জানাচ্ছেন যে শেখ শাহজাহান বাহিনী অর্থাৎ তৃণমূল সরকারের পতনের পর অনেক বিজেপি কর্মী সমর্থক, অনেক সাধারণ মানুষ তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। অর্থাৎ তারা কিন্তু আস্থা পাচ্ছে যে এবার সন্দেশখালীতে গিয়ে তাদের সাধারণ জীবনযাপন করতে পারবেন। কিন্তু বারবার পুলিশের ধরপাকড় বিভিন্ন সময় দেখলাম। এবার 4 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে নেজাট গুলিকাণ্ডে। ধন্যবাদ। দেখলাম যে ওই যখন ওই মানে দরজা ফরজা ভাঙাভাঙি হচ্ছে, ওরা ওজন তেড়ে আনলো। আমরা যে কজন ছিলাম 2-1 ঘা আমাদেরকে দিল, 35-40 জন ছিল। হ্যাঁ, তারপরে আমরা ঘরে ঢুকে গেলাম। তারপর থেকে আর দেখতে পেলাম না। আর ভয়তে আমরা সারা রাত আমরা ঘরে ঘুমোতেই পারিনি। আমি বলছি কোন দল করেন? তার বিজেপি করেন। আপনার বিজেপি মারলো কারা? এখন আমরা তো ফাঁকা টাকা বেরোই না, আমরা আর বলতেও পারি না। এখন কি অবস্থা আছে? এখন ওইভাবেই ভয়ে ভয়ে আছি। আমাদের বুকটা ধরাস করছে যে এরপরে হয়তো কিছু আবার হবে কি এইরকমই নাকি এইভাবেই মিটে যাবে নাকি। ভোটের পরে এরকম অশান্তি হয়, প্রতি বছর হয়। ঘর দোর ভাঙচুর করে চলে যায় সব। এখানেও তো ভাঙচুর হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে ভাঙচুর, ওই দিকে কোথায় হয়েছে নাকি। এবারে ভোট, এবারে আমাদের ভোট, আমরা যেখানে খুশি ভোট দিতে পারি, ওঠা নিয়ে ওদের এত কেন ইয়ে হয়? আমাদের ভোট আমরা কোথায় দেবো না দেবো, এবারে ভোটের নিয়ে এই অশান্তি। হ্যাঁ, আমরা তো বিজেপি ভোট দিয়েছি, তার জন্য আরো বেশি অশান্তি হচ্ছে। এবারে আমরা যদি টিএমসি করতাম তাহলে আমরা ঠিক থাকতাম, কোনো কিছু হতো না। আমরা তো বিজেপি করেছি, সেই জন্য আমাদের আজকের এই তৃণমূলের লোকেরাই করে। কত লোক ছিল? অনেক লোক ছিল তো, এই তো জুতো পুকুরে ভাসছে, অনেকটা জুতো, অনেক লোক এসেছিল। পুলিশকে লক্ষ্য করে, সিআরপিএফ কে লক্ষ্য করে গুলি চালালো কারা? তাদেরকে চেনেন, দেখেছিলেন? না, কখন গুলি চালানো হয়েছে সেটা তো আমরা জানি না। এবার পুলিশ এসে বলছে গুলি চালিয়েছো তোমরা, তোমাদের কাছে বন্দুক আছে? আমরা বলছি না, আমাদের কাছে কোথায় বন্দুক, আমরা তো রাতে দরজা লাগিয়ে ঘুমাচ্ছি। এবার কি করে জানবো কে গুলি চালিয়েছে না চালিয়েছে? এবারে তারপরে দেখছি ছুটে যাচ্ছে এখান থেকে। আমরা ভেবেছি হয়তো আমাদের মারধর করতে আসছে, সেই ভেবে আমরা সবাই খাটের তলে লুকোচ্ছি। তারপর পুলিশ এসে বলছে দরজা খোলো। তারপর দরজা খুলতে দিচ্ছে না, লাথি মেরে দরজা খুলে দিয়েছে। তারপরে আমার স্বামীকে ঘাড় ধরে নিয়ে গেল। কোন দল করেন আপনারা? কোন দল করেন? কোন দল করে? আমরা বিজেপি করেছি। এখনো ঠিক জায়গায় নাকি বোমা রয়েছে, ওই ব্যাগের মধ্যে পুলিশ কিন্তু ওই জায়গাটা ঘিরে রেখেছে। নেজাট থানার ওসিকে গুলি করে দুষ্কৃতীরা। দুটি রাজনৈতিক দলের মধ্যে যখন সংঘর্ষ থামাতে আসে নেজাট থানার পুলিশ, তখনই কিন্তু এই ঘটনা ঘটে। একেবারে এই যে রাস্তা আমরা দেখাচ্ছি, ঠিক এই রাস্তা দিয়ে দুষ্কৃতীরা কিন্তু এখান থেকে পালিয়ে যায়। দিদি, কোন রাস্তা দিয়ে পালিয়ে যায়? কোন রাস্তা দিয়ে এখন তো পুকুর দিয়ে পালিয়েছে। কোন দিক থেকে পালায়? পুকুর দিয়ে, এই যে কলা গাছগুলো আছে ওই দিক দিয়ে পালিয়েছে। ঠিক আমার যে রাস্তা আমি যাচ্ছি, ঠিক এইখানে কিন্তু জুতো পড়ে রয়েছে। দেখাতে বলবো, এই যে জুতো, যে সমস্ত দুষ্কৃতীরা নেজাট থানার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, সিআরপিএফ দের লক্ষ্য করে গুলি চালায়, এই জুতো আমরা দেখাচ্ছি সরাসরি, একেবারে দেখাচ্ছি সেই ছবি। কিন্তু আমার একেবারে সরাসরি দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছি TV9 বাংলা আমরা দেখাচ্ছি। হতে পারে সাধারণ বাহিনীর অত্যাচার। কেন এরকম পুলিশকে লক্ষ্য করে গুলি চালাবে? কেন সিআরপিএফ কে লক্ষ্য করে? আমাদেরকে ফাঁসানোর জন্য, কারণ আমরা বিজেপি করেছি, সেই কারণে। আমার সহযোগীকে দেখাতে বলবো, একেবারে মেছোবেড়ি পথ, এই পথ দিয়ে কিন্তু এইখান ঠিক এই রাস্তা, যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, একেবারে এই রাস্তায় কিন্তু ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কিন্তু এলোপাথারি গুলি চালায়, আচমকা গুলি চালায়। নেজাট থানার যিনি আধিকারিক তাকে লক্ষ্য করে গুলি চালায়। যারা অ্যারেস্ট হয়েছে
ওখানে দু ধরনের লোককে আমরা ডিটেন করেছিলাম। এর একটা যেখানে ঘটনা ঘটেছে স্থানীয়জন এবং বাড়ি গিয়ে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, যারা ভিকটিম ছিল কি এরা ছিল আমার বাড়ি ভাঙচুর করেছে, ওদের বাড়ি হিট করে আমরা অ্যারেস্ট করেছি। যারা ইনভলভ ছিল ওদের মধ্যে 4 জনকে অ্যারেস্ট করেছি। আটক আমরা অনেক লোককে করেছি, সকলকে জিজ্ঞেস করেছি, তারপরে যে মেন অভিযুক্ত ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। স্যার আজকে সকালে দেখলাম ফায়ার আর্মস রিকভারি হয়েছে, দেখলাম ফায়ার আর্মস আমরা পেয়েছি। এখান থেকে যে ব্যবহার হয়েছিল পুলিশের উপর অ্যাটাক করার সময় সে আমরা রিকভার করেছি। তদন্ত চলছে। কিছুটা এক্সপ্লোজিভ আমরা রিকভার করেছি, যে বোমা ইউজ করা হয়েছিল কালকে ওটা আমরা রিকভার করেছি। এসব কিছু স্পেসিফিক কেস করা হয়েছে, একাধিক কেস করা হয়েছে। যারা যুক্ত আছে, যারা মোটিভ আর এই মুহূর্তে একটা বড় খবর আসছে শুভজিৎ, যেদিকে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ব্রিগেডের শপথ নেবে বিজেপি সরকার। বিধায়ক দলের বৈঠক এবং 9 তারিখ বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। আমরা এখন 10টায় হবে শনিবার এই মুহূর্তের বড় খবর, ব্রিগেডে শপথ নেবে বিজেপি সরকার, জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগামী শনিবার সকাল 10টায় নতুন সরকারের শপথ গ্রহণ। ব্রিগেড অর্থাৎ একেবারে জনতার মাঝে যেখান থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই ময়দানে দাঁড়িয়ে শপথ নিতে চলেছে নতুন সরকার। অভিনব, প্রদীপ্তর কাছ থেকে ডিটেল নেব। প্রদীপ্ত, দেখো একেবারেই অভিনব, তার কারণ বারংবার বিজেপির তরফ থেকে যে কথা বলা হয়েছিল তা হলো কিন্তু যে জনতার সরকার তারা প্রতিষ্ঠা করতে চায় এবং সেই জনতার সরকার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই শপথ নিতে চলেছে, জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং এখনই তোমায় বলে রাখি যে শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি সুনীল বনসাল, তারা নবান্নে যাচ্ছেন। তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন, দুশমান নারিয়ালার সঙ্গে, এবং সেই বৈঠকে দুটি প্রসঙ্গ উঠে আসতে চলেছে। একটি শপথ গ্রহণ কিভাবে হবে, কোথায় হবে, ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে প্রয়োজনীয় প্রস্তুতির প্রয়োজন রয়েছে তা নিয়ে যেমন আলোচনা হবে। ভোট পরবর্তী যে ঘটনা রাজ্য জুড়ে হবে, ভোট পরবর্তী যে ঘটনা রাজ্য জুড়ে চলছে, বিভিন্ন জায়গার বিক্ষিপ্ত হিংসার ছবি সামনে আসছে, তা নিয়েও হবে। আর এক্ষেত্রে বলে রাখা ভালো যে 14ই মার্চ নরেন্দ্র মোদী যে ব্রিগেড সমাবেশ করেছিলেন, সেই ব্রিগেড সমাবেশ থেকেই মূলত বিজেপি এই রাজ্যে ঘুরে দাঁড়ানো, অন্তত বিজেপির অভ্যন্তরীণ বিচার বিশ্লেষণ তাই বলে যে ওখান থেকেই বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করেছিল, মানুষকে বুঝিয়ে দিয়েছিল যে এই রাজ্যের পালাবদল তারা ঘটাতে চায়। সেই ব্রিগেড থেকেই তারা শপথ নিতে চলেছে। শুভজিৎ, তোমার মনে থাকবে বাম সরকারও কিন্তু যখন পালাবদলের পর তারা এসেছিল, সেই সময় তারা কিন্তু ব্রিগেড থেকে শপথ নিয়েছিল, অর্থাৎ জনতার মাঝেই তারা শপথ নিতে চলেছে। আর সেক্ষেত্রে অমিত শাহের উপস্থিতিতে আর কয়েক ঘন্টা পর শ্রমিক ভট্টাচার্য জানিয়ে গেলেন যে আগামীকালই রাতে পরিষদীয় দলের দলনেতা তারা চূড়ান্ত করবেন এবং সেই দলনেতা তিনি রাজ্যপালের কাছে যাবেন, দাবি জানাবেন তাদের সরকারকে প্রতিষ্ঠা করা, তাদের শপথ নেওয়ার জন্যে, এবং সেটা খুব সাংবিধানিক রীতি। সেই সব রীতিকে মেনেই আগামী শনিবার রবীন্দ্রনাথের যে জন্মদিন, যেটা বাংলার ক্ষেত্রে শুভ, সেই দিনকেই তারা বেছে নিতে চলেছেন। এবং যে ইঙ্গিত অমিত শাহ দিয়েছিলেন যেদিন সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল বিজেপির তরফে, এমনকি নরেন্দ্র মোদী যেদিন ঐতিহাসিক জয় বিজেপির এই রাজ্যে, সেদিনও কিন্তু তিনি দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের যে সদর দপ্তর রয়েছে সেখান থেকে স্পষ্ট করে দিয়েছিলেন। অর্থাৎ এই জায়গা থেকে তোমায় একেবারে কনক্লুশন একটা লাইনেই যে আগামী 9 তারিখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিন 25শে বৈশাখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ নিতে চলেছে নতুন বিজেপির সরকার। এখন দেখার বিষয় সেই সরকার। এই মুহূর্তের বড় খবর, ব্রিগেড থেকেই শপথ নেবে বিজেপি সরকার। শনিবার সকাল 10টায় নতুন সরকারের শপথ গ্রহণ, অর্থাৎ যে মাঠে দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছেন নেতারা, সেই মাঠে জনতার মাঝেই খোলা আকাশের নিচে শপথ নেবে
বিজেপি। একদম। আর শুভজিৎ, এই খবর আমরাই দিচ্ছিলাম, টিভি9 বাংলা এই খবর আগেই জানাচ্ছিল এবং টিভি9 বাংলার খবরেই শিলমোহর ব্রিগেডের শপথ নেবে বিজেপি সরকার। শনিবার সকাল 10টায় নতুন সরকারের শপথ। কাল রাতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক, অর্থাৎ 9 মে 25শে বৈশাখ, সেই দিনই রবীন্দ্র জয়ন্তীতেই শপথ বিজেপি সরকারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 9 তারিখ বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ। আমরা এখন কথা বলবো প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রদীপ্ত, এই যে নতুন সরকার আসতে চলেছে এবং তাদের যে এই শপথ নিতে চলেছে তারা, সেদিন আর কোন কোন চমক থাকতে পারে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে এখন অবধি? দেখ, এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে সেসবের কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও চমক যে থাকতে চলেছে তা এক প্রকার বলাই যায়। এখন দেখার বিষয় যে তারা কাকে কাকে আমন্ত্রণ জানান। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকবেনই, একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি 9টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে চলেছে, অন্তত তেমনটাই বিজেপি সূত্রে খবর। আর রাজ্যের যে বিশিষ্ট জন বলে যারা পরিচিত রয়েছেন রাষ্ট্রবাদী, সেই ধরনের বহু মানুষকে তারা আমন্ত্রণ জানাবেন। এখন সবথেকে বড় চর্চার যে বিষয় এসে দাঁড়িয়েছে যে মন্ত্রিসভাটা কেমন হবে। বিজেপির অন্দরে বিভিন্ন নাম কিন্তু ঘোরাফেরা করতে শুরু করেছে, যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য এখনো পর্যন্ত এ নিয়ে তাদের কোনো বৈঠক হয়নি। আর এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, তবে সেই সিদ্ধান্ত হয়তো খুব দ্রুতই তারা নিতে চলেছেন। আগামীকালই যেহেতু রাতে বৈঠক, এবং সেই বৈঠক থেকেই স্পষ্ট হবে যে রাজ্য মন্ত্রিসভায় কারা আসতে চলেছেন। এক্ষেত্রেও অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ।